কি হবে এবার বাবা? ক্ষেতের অবস্থা তো খুব খারাপ। সে তো জানতাম। আকাশ ভেঙে বৃষ্টি হলো দুদিন, চারদিক জলে ডুবে গেল। ক্ষেতের অবস্থা তো খারাপ হবেই। শীতের সবজি তো এখনই লাগাতে হবে, আগের ফসল তো সব নষ্ট হলো। সবই কপাল রে মাধব, সবই কপাল। উপরওয়ালার মার গরিবের উপরই বেশি পড়ে। গরিব আরো গরিব হয়। কিন্তু সংসারটা তো চালাতে হবে। ঠিকই বলেছিস। হাত গুটিয়ে বসে থাকলে তো হবে না, লড়াই করতে হবে আবার। চাষির লড়াই তো তার জমিতে, জমিই তো আমাদের মা। শীতের ফসল লাগানোর ব্যবস্থা করতে হবে। কয়েকদিন যদি বৃষ্টি আর না হয়, তাহলে জমির জলও নেমে যাবে। তাই যেন হয়। তবে নতুন করে চারা লাগানো, সার দেওয়া, এসবে তো বেশ খরচা আছে। মহাজনের থেকে আবার ধার নিতে হবে মনে হচ্ছে। আর মহাজন, ওই সুদখোর মহাজনটা এখন গ্রামের মুরব্বি হয়ে বসেছে। ধার দিয়ে তারপর জমি জমা সব দখলের ফন্দি শুধু। কি আর করবে বাবা, ওই মহাজন ছাড়া গ্রামের টাকা ধার দেওয়ার মতো তো কেউ নেই। সবাইকে হতদরিদ্র বানিয়ে সে একাই পয়সা করছে। সবই কপাল বললাম না। না হলে আমাদের এই গ্রাম কি কম বর্ধিষ্ণু ছিল? ধনী না হলেও দুবেলা দুমুঠো খাওয়ার প্রত্যেকেরই জুটত। তারপর কোথা থেকে উড়ে এসে জুটেছিল ওই মহাজনটা। প্রথমে তার কত ভালো মানুষই বেঁচে পড়ে টাকা ধার দিত সবাইকে। তারপর সেই ধারই সবার গলায় ফাঁস হয়ে বসলো। কিন্তু এখন তো আর উপায় নেই, ওই মহাজনের দয়াতেই আমাদের থাকতে হবে। যে করেই হোক, এবার শীতের ফসলটা ভালো করে তৈরি করতে হবে। হ্যাঁ বাবা, আমি জান প্রাণ লাগিয়ে খাটবো। ভালো ফসল হলে মহাজনের আগের বাকি টাকাও সুদ সমেত ফেরত দিয়ে দেবো। না হলে আমাদের জায়গা জমির উপরও ওর নজর পড়বে। ঘরটাকেও একটু সারিয়ে নিতে হবে রে মাধব, না হলে এবার ঠান্ডায় খুব কষ্ট হবে। জানি বাবা, তোমার ঘরের জানালার কপাটটা ভেঙে আছে, হাওয়া ঢোকে। দেখছি আমি কতটা কি করা যায়। বেঁচে থাকতে তোর মায়ের কত ইচ্ছে ছিল, ছেলের বিয়ে দেবে, ঘরে নতুন বউ আসবে, যেই মা লক্ষ্মীর পা পড়বে আমাদের ঘরে সবার কল্যাণ হবে। কিন্তু সেসব কিছুই তো আর হলো না। কিরে বাঞ্ছা, দেনা পাওনার হিসাবগুলো তো দেখাচ্ছিস না বহুদিন হলো। বলি, পাওনাগুলো আদায় করবে কে শুনি? আমি কি এখানে দানছত্র খুলেছি নাকি? আগে কথা, হিসেব পত্র সব তৈরি আছে। আপনি বললেই পাওনা যা আছে তা কড়ায় গন্ডায় আদায় করতে লেঠেল পাঠাতে পারি। তা পাঠাও না, কে মানা করেছে? বেটারা সব হাত জোড় করে এসে টাকা ধার নেবে, তারপর টাকা শোধ করার সময় যত গাফিলতি, এই হয়েছে সেই হয়েছে করে হাজার বাহানা। তা ঠিক হুজুর, গ্রামের লোকজন এখন বেজায় গরিব হয়ে পড়েছে। সবার মুখেই শুধু অভাব আর অভাব। হুম, শুধু অভাব নয় বাপু, স্বভাব। টাকা ধার নেবে তার সুদ দেবে না? বলি, মামার বাড়ির আবদার, দে তো সব বেটাকে লেঠেল দিয়ে ঠেঙিয়ে, সব বাপ বাপ করে টাকা শোধ করবে। আচ্ছা কর্তা, তাই হবে। আমি কাল থেকেই লেঠেল পাঠাচ্ছি ঘরে ঘরে। তবে কর্তা, উফ, আবার কি হলো? আগে কর্তা, লোকজনের যে আর্থিক অবস্থা, তাতে বেশি চাপ দিলে আবার সবাই এক হয়ে বিদ্রোহ না করে বসে। মানে বিদ্রোহ করবে বটে? আচ্ছা, তা করুক না, করুক বিদ্রোহ। তারপর আমিও দেখব কে বেটাদের টাকা ধার দেয়। গ্রামের সবার আপদে বিপদে তো আমিই ভরসা নাকি? আগে হ্যাঁ কর্তা, আপনি সুদ একটু বেশি নেন, কিন্তু টাকা তো দেন, তাই সবাই আসে আপনার কাছে। তবে আচ্ছা, ঠিক আছে, গ্রামের সবাইকে বলে দিস এবার শীতের ফসল লাগানোর জন্য যাদের টাকা পয়সার দরকার, তারা যেন অবিলম্বে আমার সাথে দেখা করে। আচ্ছা কর্তা, আমি বলে দেবো। আর হ্যাঁ, দিনকাল তো ভালো না, জিনিসপত্র সব কিছুর দাম বেড়েছে, তাই এবার সুদের হার একটু কমিয়ে দেবেন ভাবছেন? ওরে আহাম্মক, কমাবো কেন?
বললাম না সব কিছুর দাম বেড়েছে, তা সুদের হার না বাড়ালে আমিও বা চালাবো কেমন করে শুনি? ও, বুঝলাম। ঠিক আছে, আমি না হয় বলে দেবো সবাইকে, তারপর যা হবার হবে। তা বাঞ্ছা, ওই অঘর ঘুরোর খবর কি? আছে বেঁচে? হ্যাঁ, এই কোনো মতে বেঁচে আছে বই কি। তবে এবছর বন্যায় তাদের জমির অবস্থা খারাপ, সব ফসল নষ্ট হয়ে গিয়েছে কর্তা। তা ভালো, তা ভালো। বলি সেটাই তো আমি চাই। ওর ছেলেটা কি যেন নাম? আগে মাধব। হ্যাঁ, মাধব। খুব তেঁদর, অন্যদের মতো মুখ বুজে থাকে না। একটু নজরে নজরে রাখতে হবে, হঠাৎ আবার নেতা না হয়ে ওঠে। লেখাপড়া জানা ছেলে তো, কপালটাই খারাপ। না হলে গ্রামের স্কুলের সেরা ছাত্র ছিল এই মাধব। থাক থাক, হয়েছে হয়েছে। কার মুরত কি তা আমার জানা আছে। দুদিন পরেই তো আসবে আমার কাছে ধার চাইতে। আচ্ছা তুই যা এখন, যেভাবে বললাম সেইভাবেই যেন কাজ হয়, না হলে কপালে কিন্তু দুঃখ আছে। আগে কর্তা যেমন বলেছেন ঠিক সেইভাবেই সব হবে, আপনি নিশ্চিন্ত থাকুন। আমি আসছি এখন। না, এই বাঞ্ছাটাকেও একটু নজরে রাখতে হবে। ওই হাবাতে গ্রামবাসীদের উপর ওর আবার দরদ উদলে পড়ছে। চত্বর। না, কাজকর্ম সব নিজের হাতেই রাখতে হবে। কাউকে ভরসা নেই, সব অপদার্থের দল। কে মাধব, কি খবর? খবর তো দেখতেই পাচ্ছ, জমির অবস্থাও বৃষ্টির জন্য খারাপ। সে তো জানি, তাই তো কর্তা পাঠালেন তোমাদের সাথে কথা বলতে। আমাদের কর্তার দয়ার শরীর। সে তো বিলক্ষণ জানি, তার দয়ার জেরেই তো আমাদের মাথার উপর সুদের বোঝা বাড়ছে, বই কমছে না। নেমকারামের মতো কথা বলো না মাধব। দরকারে তোমরা টাকা নেবে, তার সুদ দেবে না, বড় বেঈমান তো তোমরা। ওসব কথা ছাড়ো, কি বলতে এসেছো তাই বলো। কর্তা বলে পাঠালেন যে খেতে শীতের সবজি চাষের সময় এসে গেছে, তাই কর্তার কাছ থেকে টাকা নিয়ে আসতে। আর তার বদলে চড়া সুদ দিতে হবে, তাই তো? আহা, জিনিসপত্রের যা দাম, সুদ বেশি না দিলে যে আমরা না খেয়ে মরবো মাধব। আমাদের থেকে জোর জুলুম করে টাকা নিতে লজ্জা করে না তোমাদের? লজ্জা করলে কি আর পেট চলবে নাকি মাধব? লজ্জা ধুয়ে জল খাবো নাকি? কর্তার হুকুম বলে গেলাম, সবাই গিয়ে শীতের সবজি চাষ করার জন্য টাকা ধার নিয়ে আসবে। কর্তার আমার দয়ার শরীর। আমাদের অসুবিধার সুযোগ নিয়ে আমাদেরই পথে বসাচ্ছ। কি ভেবেছো কি তোমরা তোমাদের এই অন্যায় আমরা মেনে নেব? তার কি কিছু করার আছে নাকি? আর মাধব, গলা নামিয়ে কথা বলো। কর্তাবাবু জানতে পারলে বলা যায় না, লেছেল পাঠিয়ে তোমার ঠ্যাং দুটো ভেঙে দিতে পারে, বুঝলে? একটু সাবধানে থেকো, বেশিবার বেরো না। অনেক হয়েছে, আর কিছুতেই এদের অত্যাচার মেনে নেব না। আরে, আজ ওই বাঞ্ছার সাথে নাকি তোর কথা কাটাকাটি হয়েছে? তোমাকে কে বললো বাবা? রতন, হারু, এরা তো সব মাঠেই ছিল, ওরাই সবটা বলল। ওই বাঞ্ছা মহাজনের ডান হাত, খুব খারাপ লোক ওরা। জানি বাবা, কিন্তু আর কতদিন এই অন্যায় সহ্য করা যায়? বাঞ্ছাকে দিয়ে বলে পাঠিয়েছে যেন শীতের সবজি চাষ করার জন্য টাকা ধার করতে যায়, যাতে ভালোভাবে সুদের বোঝা চাপাতে পারে। সবই আমাদের অদৃষ্ট, এছাড়া তো আর উপায়ও নেই। তুই বাবা ওদের সাথে তর্কে যাস না, ওরা আমাদের ক্ষতি করতে পারে। তর্ক করিনি বাবা, যা সত্যি তাই বলেছি। এবার যা করার আমিই করব। দলিলগুলো গেল কোথায়? তা আমি কেমন করে জানবো কর্তা? দেরাজের চাবি তো আপনার কাছেই থাকে, আপনিই কোথাও রেখেছেন। টাকা দিয়ে সব অপদার্থগুলোকে পুষেছি, লেঠেলগুলো কোনো কাজের না, বাড়িতে চোর ছেঁচড় ঢুকছে। হ্যাঁ, আপনি চিন্তা করবেন না কর্তা, আমি লেঠেলদের বলে দেবো। দলিলগুলো কোথায় গেল ভালো করে খোঁজ। দলিলগুলোই যে আমার সোনার ডিম পাড়া হাঁস। মূর্খ চাষিগুলোর সর্বস্ব তো টিপছাপ দিয়ে ওই দলিলেই রাখা। কার এত দুঃসাহস? হ্যাঁ কর্তা। আচ্ছা, ওই মাধব কোনো কারসাজি করছে না তো? আমার উপর সেদিন বড় বড় কথা বলছিল। ওর ব্যবস্থা করতে হবে। বেটা একটু লেখাপড়া জানে বলে খুব দেমাক,
সব চালাকি বের করে দেব। কি ব্যাপার কি? আমাকে এখানে ডেকে পাঠালে কেন? তোমাকে যে কর্তাবাবু ডেকে পাঠাচ্ছেন, তুমি যাচ্ছ না কেন? বড্ড সাহস হয়েছে নাকি? আমি তোমার কর্তাবাবুর চাকর নই যে ডাকলেই চলে যাব। খুব বুলি ফুটেছে মুখে, তাই না? চলো আমার সাথে। হ্যাঁ চলো, আমি মোটেই ভয় পাই না। এ কি, কোথায় আনলে আমাকে? তোমার কর্তামশাই কি আজকাল পঞ্চায়েত অফিসেও যাওয়া আসা করছে নাকি? ভিতরে চলো, গেলেই বুঝবে। কি ব্যাপার, আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি কে? আমি বুঝিয়ে বলছি, আমি রবীন দত্ত, সরকারি অফিসার। কিন্তু বাঞ্ছাদা যে এখানে মহাজন ডেকেছে বলে আমাকে নিয়ে এলো। বাঞ্ছা আমার সাথেই তোমাকে দেখা করতে নিয়ে এসেছে। আমাকে মাফ করে দিও মাধব, সবার সামনে তোমার সাথে খারাপ ব্যবহার না করলে কর্তাবাবু সন্দেহ করতো। মানে সত্যিই আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। বাঞ্ছা শহরে গিয়ে আমাদের সাথে যোগাযোগ করে, সব বলে। তাই তো আমি এসেছি এখানে। সরকারি অনেক প্রকল্প আছে যাতে চাষিরা স্বল্প সুদে জমিতে ফসল ফলানোর জন্য সরকার থেকে ঋণ নিতে পারে। তোমাদের আর কর্তাবাবুর কাছ থেকে জমি বাড়ি বন্ধক রেখে ঋণ নিতে হবে না গো মাধব। আর বাঞ্ছা আমাকে সবই বলেছে। ও সুযোগ বুঝে মহাজনের দেরাজ থেকে বেশ কিছু কাগজপত্রও নিয়ে এসেছে। একটি সরকারি টিম সব কিছু খতিয়ে দেখছে, থানাতেও খবর দেওয়া আছে। ওই মহাজনের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। সত্যি বলছেন স্যার? এবার থেকে এই গ্রামের আর কোনো চাষির উপর অতিরিক্ত সুদের বোঝা আর চাপবে না। আর এই সবই সম্ভব হয়েছে কিন্তু এই বাঞ্ছার জন্য আর তোমার মতন কয়েকজন শিক্ষিত নবযুবকের জন্য। ছি ছি, আমরা তো সবাই বাঞ্ছাদাকে শত্রু ভাবতাম। আমার বাবা এই সুদের বোঝা মাথায় নিয়ে অকালে মারা যায়। মহাজন ঘর বাড়ি সব জ্বালিয়ে দিলে সেদিনই প্রতিজ্ঞা করেছিলাম এই মহাজনকে শাস্তি দেবই। কিন্তু এই গ্রামে সবাই প্রতিবাদ করতে ভয় পেত, শুধু তুমি প্রতিবাদ করেছিলে, তাই আর দেরি করিনি। তুমি যাও মাধব, গ্রামের চাষিদের জড়ো করো। আমি নিজে সবার সাথে কথা বলবো। শীতের সবজি লাগানোর তো সময় হয়ে গিয়েছে। অনেক ধন্যবাদ স্যার। বাঞ্ছাদা, তুমি যা উপকার করলে আমরা সবাই মনে রাখবো। দেখো বাঞ্ছা, ওই মহাজন যেন পালিয়ে না যায়। সরকারি লোকরা কিন্তু কিছুক্ষণের মধ্যেই এসে যাবে। কি, ওই মাধবের এত সাহস? মাধব একা আর কি করবে কর্তা? শহর থেকে বড় বড় অফিসারেরা এসেছেন, বাড়ি বাড়ি ঘুরে ঘুরে চাষিদের সাথে কথা বলছেন। বলিস কি, আমার থেকে আর ধার নেবে না কেউ? সরকারি সুযোগ সুবিধা পেলে কি আর কেউ চড়া সুদে ধার নেয় কর্তা? আর শুধু কি ধার নাকি, ওই চুরি যাওয়া কাগজপত্র সরকারি অফিসারদের কাছে কারা জানি পৌঁছে দিয়েছে কর্তা। বলিস কি? হায় হায়, কি সর্বনাশ! এবার আপনি বুঝুন, সরকারি বাবুরা সব এলো বলে আমি চললাম কর্তা। ওরে বাঞ্ছা, যাস না রে। হায় হায়, আমি কি করি এখন? বাঁচার একটাই উপায় কর্তা, সব ভুল স্বীকার করে নিন আর সব কিছু ফেরত দিয়ে দিন। তারপর আইনত যা সাজা হবার তা হবে।